সকল প্রতীক্ষার অবসান করে জুনের ২৭ তারিখ আসছে স্কুইড গেম সিজন 3। কিন্তু তার আগে একবার রিক্যাপ করে নেওয়া যাক আগের দুটো সিজনের ঘটনা। তবে ভিডিওতে যাওয়ার আগে বলবো, নিয়মিত ৭৫% দর্শক চ্যানেল সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে চলে যাচ্ছে। তাই বলছি, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ৫ লক্ষের টার্গেট পূর্ণ করে দাও। স্কুইড গেম একটা গেমিং কম্পিটিশন যা সবার চোখ এড়িয়ে নির্জন অজানা দ্বীপে একটা গুপ্ত সংস্থার দ্বারা আয়োজন করা হয়, যেটাকে চালাচ্ছে বেশ কিছু অপরিচিত এলিট লোকজন। এই গেমের প্লেয়ার হিসেবে আনা হয় কোরিয়ার বুকে ছড়িয়ে থাকা হতদরিদ্র ও ঋণের বোঝা নিয়ে বয়ে বেড়ানো মানুষদের, যাদের এরা সমাজের জঞ্জাল মনে করে। এই গেমের নিয়ম অনুযায়ী যারা জিতবে তাদের এরা বড় অঙ্কের টাকা দেয়, কিন্তু যারা হারবে তাদের মেরে ফেলা হয়। এই গেমের সব কটা স্টেজ পেরিয়ে প্লেয়ার নাম্বার 4, 5, 6 মানে আমাদের হিরো জিহুন উইনার হলেও এর জন্য তাকে জীবন থেকে মূল্যবান সময় ও কাছের মানুষদের হারাতে হয়। তাই জিহুন তার সমস্ত উইনিং মানি স্কুইড গেমকে চিরজীবনের মতো বন্ধ করতে এবং এর পিছনের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে লাগিয়ে দেয়। তো সেইখান থেকে শুরু হয় স্কুইড গেম সিজন 2 এর বাকি ঘটনা। এয়ারপোর্টে জিহুনের কাছে ফ্রন্টম্যানের কল আসলে জানায় সে মেয়ের কাছে ফিরে যাবে না এবং তার লক্ষ্য পুরো গেমের মাস্টারমাইন্ড সহ ফ্রন্টম্যানকে সকলের সামনে এক্সপোজ করা, এবং এর জন্য সে এক্সট্রিম লেভেলে যেতেও রাজি। জিহুন গাড়ি ধরে সিওল পৌঁছে পাবলিক ওয়াশরুমে ঢুকে কানের পিছন দিকটা কেটে ভিতর থেকে একটা মাইক্রোচিপ বের করে। এদিকে হসপিটালে বেশ কিছু সময় পর জুনহোর জ্ঞান ফিরলে তার প্রথম শব্দ ছিল ইনহো। এর পরের ঘটনা ২ বছর পর। জুনহো ট্রাফিক পুলিশের কাজে জয়েন করেছে। ওর সিনিয়র বহুবার ওকে ক্রাইম ডিভিশনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। আসলে লাস্ট টাইমে জুনহোর কথা মতো তারা কোনো কিছুই পায়নি, এমনকি যত ছবি বা ভিডিও পাঠিয়েছিল সেগুলো কোনোদিন তাদের কাছে এসে পৌঁছয়নি, এবং তার ফোনটাও হারিয়ে গেছে। ফলে পুলিশ কোনো প্রমাণ ছাড়া কাজ করবে না। সেদিন গুলি কাঁধে লাগায় জুনহো একটুর জন্য বেঁচে গেলেও পুলিশদের কাছে সে হাসির পাত্র হয়ে গেছে। তবে বিশেষ কিছু কারণে সে এইটা রিফিল করেনি যে গুলিটা তার হারিয়ে যাওয়া ভাই ইনহো চালিয়েছিল, আর বলবে বা কোন মুখে, কেননা সে নিজেও ইনহোর এমন কাণ্ডে হতভম্ব। তার হারিয়ে যাওয়া প্রিয় ভাই কিভাবে এই সংস্থার সাথে যুক্ত হলো এবং কেনই বা তার বিপক্ষে গেল, এই প্রশ্ন আজও অজানা। জিনহু বর্তমানে একটা মোটেল চালায়। বিগত সময়ের স্মৃতি আজও তাকে স্বপ্নে তাড়া করে। তবে জিনহু সানশাইন ক্যাপিটাল নামের একটা পেইড এজেন্সি ভাড়া করেছে সিওল সাবওয়ে স্টেশনে নজর রাখার জন্য, যাতে কোনোভাবে ওই সেলসম্যানকে ধরতে পারা যায়। কারণ আজ থেকে ৩ বছর আগে সে এমন দিনে তার কাছে স্কুইড গেমে খেলার ইনভিটেশন নিয়ে আসে। যদি আজও গেমটা চলছে তাহলে নিশ্চয়ই সে নতুন প্লেয়ার খুঁজতে আসবে। এদিকে জুনহো কিন্তু থেমে থাকেনি। যে ফিশারম্যান মিস্টার পার্ক তাকে বাঁচিয়েছিল তার সাথে ছুটির দিনগুলোতে সেই অজানা দ্বীপ খুঁজতে বেরিয়ে পড়ে। আসলে পার্ক তাকে একটা এমন জায়গা থেকে উদ্ধার করে যে তার আশেপাশে কয়েকশোর বেশি আইল্যান্ড রয়েছে, যেখানে পৌঁছানো দুঃসাধ্য ব্যাপার। তাই কেটে গেছে ১.৫ বছর। জিহুনের কথা মতো সকাল ৬টা থেকে এরাও নামবে সেলসম্যানকে ধরতে। তারা প্রত্যেকে গ্রুপ বানিয়ে সাবওয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে, এবং এই কাজকে আরও দ্রুত করার জন্য বলা হয় যে গ্রুপ এই লোকটিকে ধরে আনতে পারবে তাদের ৫০০ মিলিয়ন ওয়ান দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু এত কিছুর পরেও কোনো লাভ হলো না। জিনহু আর জুনহো দুজনের কাছে দিনের পর দিন আসতে থাকলো হতাশা। সেদিন শেষ ট্রেনের অপেক্ষায় বসে থাকার সময় এজেন্সির হেডকে ওর সব থেকে ক্লোজ সাগরের চই এই বিষয়ে সত্যতা জিজ্ঞেস করলে তার একটাই উত্তর ছিল, সে জিহুনকে অনেক সময় ধরে চেনে। কোনো কারণ ছাড়া শুধুমাত্র একটা লোককে খোঁজার জন্য সে এত টাকা দেওয়ার মানুষ নয়। কিছু তো একটা রহস্য আছে। তখনই নজর যায় পাশের প্ল্যাটফর্মে একটা স্যুট বুট পরা লোকের উপর। সে একজনের সাথে তাকজি খেলছে। দুজন ভূত দেখার মতো চমকে উঠে জিহুনকে কল করে জানায় জুঙ্গাক স্টেশনে ওই সেলসম্যানকে দেখা গেছে এবং তারা ওর পিছু নিয়েছে। তো সেই মতো জিনহু বেরিয়ে পড়ল একে ধরতে। অন্যদিকে স্টেশনে দাঁড়িয়ে একটি ছেলে মিয়ংজির হাতে ছিল ইনভিটেশন কার্ড। ফোনে তার প্রেগনেন্ট পার্টনার জুনহির কল এসছে। মেয়েটা ডক্টর ক্লিনিকে বসে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু মিয়ংজি কল রিসিভ করে না। অদ্ভুত ব্যাপার, এই মেয়েটির হাতেও রয়েছে স্কুইড গেমের ইনভিটেশন কার্ড। এদিকে সেলসম্যান দোকানে গিয়ে প্রচুর পরিমাণে ব্রেড আর লটারি কিনে তাবগোল পার্কে এসে একজন অভুক্ত হোমলেস পার্সনকে ব্রেড অর লটারি চয়েস করার অফার করলো। লোকটা লটারি স্ক্র্যাচ করে কিছু না পেলে সে আরও কিছু এমন লোকের কাছে গিয়ে একই গেম খেলতে থাকে। সমাজের পরিস্থিতি হোক বা মানুষের লোভ, বেশিরভাগই লটারি বেছে নিলে সেলসম্যান পার্কের মাঝে সব কটা ব্রেড ফেলে পা দিয়ে মারি নষ্ট করে দেয়। জিনহো স্পিড লিমিট ক্রস করে এগিয়ে যাওয়ার জন্য তাকে ট্রাফিক পুলিশ থামালে ভাগ্যের এমনই পরিহাস, সেদিন জুনহো ডিউটিরত থাকা সত্ত্বেও তার কলিগকে জিহুনের লাইসেন্স এনকোয়ারি করতে পাঠায়।
অন্যদিকে সেলসম্যান ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছে শুনে জিহুন কথা না বাড়িয়ে চুপচাপ চালান দিয়ে দ্রুত ওর পিছু নিলে জুনহোর একটু অবাক লাগে, কারণ গাড়ির কেসে ধরা পড়লে সবাই একটু ঝগড়া করে, আর না হলে কোনো চোর একমাত্র দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাই জুনহো ওর আইডি ডেটাবেস চেক করলে এক অদ্ভুত ব্যাপার জানতে পারে যে এই ব্যক্তি হলো জিহুন, যার কাছে সে গেছিল তার ভাইয়ের ব্যাপারে জানতে। এমনকি সে স্কুইড গেমে অংশগ্রহণও করেছিল। ততক্ষণে ঘটে গেছে আরেক কাণ্ড, কারণ জিনহো আসতে দেরি করায় এরা দুজন সেলসম্যানকে ধরতে গেলে বেধড়ক মার খায়। এর কিছু সময় পর জিনহো ওদের পাঠানো লোকেশনে আসলে কাউকেই খুঁজে পায় না এবং সেখানকার অবস্থা দেখে বুঝে যায় খারাপ কিছু একটা ঘটেছে। এই সব কিছুই কিন্তু সেলসম্যান পাশেরই একটা ফ্ল্যাটের ছাদ থেকে নজর রাখছিল। এখন জুনহো পিঙ্ক মডেলে ওই দুজনকে বন্দি করে তাদের সাথে রক পেপার সিজার খেলছে, কিন্তু এই ক্ষেত্রে যে হারবে সে মরবে, আর ভাগ্যে সেটাই জুটল, অর্থাৎ চইয়ের বস মারা গেছে। জুনহো ততক্ষণে গাড়ি নাম্বার থেকে ডেটা কালেক্ট করে জানতে পারে গাড়িটা সানশাইন ক্যাপিটাল নামক এজেন্সি থেকে ভাড়া নেওয়া হয়েছে। এবার সেই মতো সেই এজেন্সির অফিসে পৌঁছয়, কিন্তু ওদের লোক বসকে খুঁজতে ব্যস্ত, তাই জিহুনের কথা অনুযায়ী ওরা সঠিক লোকেশনে রওনা দিলে জুনহো সেখান থেকে জিহুনের মোটেলের অ্যাড্রেস জোগাড় করে। ইতিমধ্যে সবাইকে খবর দিয়ে জিহুন মোটেলে আসলে দেখে সেলসম্যান ওর জন্য সেখানে আগে থেকেই অপেক্ষা করছে। জিহুন তাকে স্কুইড গেমের মেন বসের সাথে সাক্ষাৎ করাতে বললে সে বলে, সবকিছু এত সহজে নয়, আমি নিজে একসময় তোমার মতো বহু মানুষের লাশ জ্বালিয়েছি, শেষে নিজের বাবাকে মেরে আজ এই জায়গা অর্জন করেছি। কিন্তু জিহুন ওর একটা কথায় কর্ণপাত করে না, কারণ একটা গেম তার জীবন নষ্ট করেছে, সে মরতে ভয় পায় না। অন্তত তার মতো পোষ্য হয়ে জীবন কাটানোর থেকে এটা অনেক সাহস ও সম্মানের ব্যাপার। সেলসম্যান বলে, তোমার যাকে দরকার তার ডিটেলস আমার কাছে আছে, কিন্তু তার আগে একটা গেম খেলা যাক, রাশিয়ান রুলেট। বন্দুকে একটা বুলেট রেখে আমরা নিজেদের গুলি করব, যার ভাগ্য সে জিতবে। জিহুন এতে রাজি হয়ে গেলে শুরু হলো গেম। সেলসম্যানের কঠোর দৃষ্টিওকা দেখছে, মনের মধ্যে কোনো ভয় নেই। প্রথম দুটো রাউন্ড দুজনেরই মিস হলে ফিফথ রাউন্ডে সেলসম্যান বলে, তোমার মতো বহু লোক সমাজের জঞ্জাল, তাদের বেঁচে থাকা মানেই বোঝা। তুমি ভাগ্যের জোরে আজ কোনো রকমে এখানে দাঁড়িয়ে। তবে ফিফথ রাউন্ডে জুনহো বেঁচে যায়, অর্থাৎ লাস্ট গুলি সেলসম্যানের ভাগ্যে। জিহুন চোখে চোখ রেখে বলল, কি এখন মনে হচ্ছে আমায় মেরে খেলা শেষ করবি? কর, কিন্তু শুনে যা, আমরা জঞ্জাল হলেও তোদের মতো পোষা জানোয়ার নয়, যারা নিজের বিবেক বিকিয়ে অন্যের কথায় উঠে বসে। এরপরেই বন্দুক গর্জন করে উঠল। পিঙ্ক মডেলের বাইরে থেকে গুলির আওয়াজ শুনে জুনহো ছুটে উপরে এসে প্রতিটা রুম সার্চ করে প্রথমে চইকে উদ্ধার করে জিহুনকে গ্রেপ্তার করতে এলে চই পিছন থেকে মেরে জুনহোকে অজ্ঞান করে ওদের সাথে যা হয়েছে সবটা জানায়। জিহুন সেলসম্যানের পকেট থেকে একটা কার্ড পায়, যেটা লেখা ছিল 31 অক্টোবর HDH ক্লাব। কিছু সময় পর জুনহোর জ্ঞান ফিরলে জিহুনের মনে পড়ে সে এর আগে ভাইয়ের ব্যাপারে খোঁজ করতে এসেছিল। ও জুনহোকে ওই স্কুইড গেমের একজন ভাবলে সে ভুল ভাঙিয়ে দেয়। জিহুন জানায় সে ফ্রন্টম্যানকে মারতে যায়। জুনহো এই কথা শুনে ফ্রন্টম্যানের পরিচয় জানা সত্ত্বেও চেপে গেল, কিন্তু জিহুন তাকে মেরে শুধুমাত্র গেম বন্ধ করবে সেটা নয়, কারণ ইল নাম যে এলিট ক্লায়েন্টসদের কথা বলেছিল সে তাদেরকেও এক্সপোজ করবে। সেই অর্থে জুনহো তাকে টিম আপ করার প্রস্তাব দেয়, কারণ দুজনের মোটিভ একই। এমনকি চইও তাদের সাথ দেবে, কারণ দাদা সমান বসকে তারা মেরেছে। এই সুযোগের অপেক্ষায় তো জিহুন এতদিন করছিল, সে আগে থেকেই প্রস্তুত, সেটা টাকার দিক দিয়ে হোক বা অস্ত্র। অন্যদিকে শহরে চিলড্রেন্স পার্কে মেলা বসেছে, সবাই খুশিতে মত্ত। একটা বাচ্চা পুতুলের পোশাক পরা লোকগুলোকে দেখছে। পিঙ্ক ডলের পোশাক পরে থাকা ইউল বাচ্চাটাকে লজেন্স দিলে সে খুব খুশি হয়। এমনকি মেলার পর বাচ্চাটা তাকে একটা ড্রয়িংও দেয়। সেদিন সন্ধ্যায় জিহুন সাঙ্গুর মাকে দেখতে আসে। সিবিয়কের ভাই জিওলকে উনি মানুষ করছেন, ছেলেটা অনেক বড় হয়ে গেছে। তারা যে আনন্দে আছে এটা দেখি জিহুন খুব খুশি। সিবিয়কের মা নর্থাম গিয়ং এর প্রিজন থেকে রিসেন্টলি ছাড়া পেয়েছে। কয়েদিদের বেশিরভাগ টিবি রোগে আক্রান্ত ছিল, তাই স্পেশাল কেয়ারে ওদের রাখা হয়েছে। জিহুন তাকে ফিরিয়ে আনার কথা বললে লোকটা জানায় সে এই কাজে বেস্ট লোকদের লাগিয়েছে, কয়েদিরা সুস্থ হলেই নিয়ে চলে আসবে। তাকে চিওলের অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে বেরিয়ে গেলে ইউল এসে লোকটাকে একটা বাচ্চা খোঁজার জন্য টাকা দিলে জানায় ব্যাপারটা টাকার নয়, তুমি যাকে খুঁজছো তাকে আমরাও বহুবার চেষ্টা করেছি খুঁজতে। 1 বছরের বাচ্চার পক্ষে বাবা মা ছাড়া সার্ভাইভ করা সম্ভব নয়, আবার এমন মায়ের বাচ্চা যে সিনিয়র অফিসারকে মেরে দেশদ্রোহিতার কাজ করে পালিয়েছে। ইউল অফিস ছেড়ে বেরিয়ে গেল। সে মাঝের মধ্যেই গাড়ি নিয়ে পার্কিং লটে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়। তার জীবন বড্ড ছন্ন ছাড়া। এর আগে অনেকবার গার্ড তাকে ওয়ার্নিং দিয়েছে
যার কারণে আজ তাকে আসতে দেখে গাড়ি সরাতে গেলে তার নাম ধরে কেউ ডাকতেই বুঝে যায় এটা গার্ড নয়। কাঁচ নামালে একজন তাকে স্কুইড গেমের ইনভাইট কার্ড দিয়ে চলে যায়। সকালে জুনহো ভাইয়ের মৃত স্ত্রীর কবরে মৃত্যুবার্ষিকীর ফুল নিয়ে আসে। মা বহু সময় ধরে বড় ছেলের খবর না পেয়ে ভাবে সে হয়তো এখনো তাকে ক্ষমা করতে পারেনি। পার্কে আজও বাচ্চারা ইউলের জন্য অপেক্ষা করছিল। ওর বাবা এই পার্কে অ্যাজ এ পেইন্টার হিসেবে কাজ করে। হঠাৎ বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লে তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। বেচারির ব্লাড ক্যান্সার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার টাকা বাবার কাছে নেই। আর এদিকে একজন ডেন্টিস্ট পিঙ্ক মোটেলে আসে জিহুনের দাঁতে জিপিএস ট্র্যাকার লাগাতে, যাতে জিহুনের লোকেশন ট্র্যাক করতে পারে। রাতে ইউল সিয়ংহ্যন হসপিটালে ওই বাচ্চা মেয়েটার সাথে লুকিয়ে দেখা করতে আসে। মেয়েটার অবস্থা ভালো না, ট্রান্সপ্লান্টের টাকাও জোগাড় হয়নি। ইউল সবকিছু লুকিয়ে শুনে যাচ্ছে, আসলে করার তো কিছু নেই। এদিকে চই অল্প সময়ের মধ্যে কিছু স্পেশাল ফোর্সের লোক জোগাড় করে ফেলেছে, যাদের লিডার কিম। কারণ কাল বড় ঘটনা ঘটতে চলেছে, হয়তো জিহুন নাও ফিরতে পারে। রাতে শেষবারের জন্য মেয়েকে ফোন করে তার কণ্ঠস্বর শুনল, হয়তো এটাই শেষ। অন্যদিকে ইউল ইনভিটেশন কার্ডের নাম্বারে ফোন করে জানায় সে এই গেমে যোগদান করতে চায়। সেই অনুযায়ী তাকে 31 অক্টোবর সিওলের তানচিয়ন পার্কিং লটে চলে আসতে বলে। অন্যদিকে 31 সন্ধ্যায় জিহুন HDH ক্লাবে পৌঁছয় ফ্রন্টম্যানকে ধরতে। গাড়িতে বসে জুনহো তাদের লোকেশনে নজর রাখছে। তখনই দুজনকে গার্ডের ড্রেস পরে ক্লাবে ঢুকতে দেখে জুনহোর কথা মতো জিহুন একজনের পিছু নিলে সেই সুযোগে চইকে একজন টিজের গান দিয়ে অজ্ঞান করে দেয়। গার্ড ক্লাব থেকে বেরিয়ে হোয়াইট লিমোজিনে জিহুন সহ রওনা দিলে জিপিএস অনুযায়ী বাকিরা পিছু নেয়। গাড়িতে লাগানো স্পিকারের মাধ্যমে ফ্রন্টম্যান জিহুনের সাথে কমিউনিকেট করছিল। জিহুন, তুমি যদি সব ভুলে সেদিন প্লেনে চাপতে তাহলে হয়তো এই দিনটা আর দেখতে হতো না। কি চাও তুমি আমার থেকে? জিহুন বলে, আমি চাই স্কুইড গেম বন্ধ হোক। তখনই ফ্রন্টম্যান বলে, গেম আমরা বানিয়েছি, নিজের ইচ্ছায় খেলছো তোমরা, আর যারা পার্টিসিপেট করছে তারা প্রত্যেকে লুজার। সমাজ থেকে এই জঞ্জাল পরিষ্কার করা আমাদের কাজ। এই পৃথিবী যেদিন বদলাবে সেদিন গেমও বন্ধ হবে। এইসবের মাঝে যারা জিহুনকে ফলো করছিল তাদের এবং জুনহোর গাড়ির টায়ার একজন গার্ড স্নাইপার দিয়ে পাংচার করে দেয়। জিহুনের প্ল্যান ফেল হলে সে অফার দেয় গেমে পুনরায় অংশগ্রহণ করার। তাকে সেকেন্ড টাইম আসতে দেখে হয়তো যারা গেমের পিছনে লুকিয়ে রয়েছে তারা বেশি মজা পাবে। ঠিক যেমনভাবে ইনাম তার শেষ নিঃশ্বাসের সময় তার কাছে হেরে গেছিল, ঠিক সেইভাবেই তাদের জিহুন হারাবে। ফ্রন্টম্যান ওপেন চ্যালেঞ্জে খুশি হলে তার প্রস্তাবে রাজি হয়ে গাড়িতে স্লিপিং গ্যাস ছেড়ে দেয়। প্লেয়ার 456, ওয়েলকাম টু স্কুইড গেম। ইতিমধ্যে ইউল তার সঠিক জায়গায় পৌঁছে 011 ট্র্যাঙ্কে ঢুকলে গাড়ি ছেড়ে দেয়। তবে সে গেমের প্লেয়ার নয়, বরং স্কুইড গেমের গার্ডদের একজন। জুনহো তার টিম নিয়ে সার্চ অপারেশন শুরু করেছে। দুটো টিম বোট নিয়ে জিহুনের লোকেশন অনুযায়ী এগোবে, কারণ গেম শুরু হওয়ার আগে ওকে উদ্ধার করতে হবে। জিহুনের যখন জ্ঞান ফিরল দেখে সবার মাঝে শুয়ে। এক মুহূর্তে মনে পড়ে গেল সেই আগের স্মৃতি। গার্ড সবাইকে ওয়েলকাম জানিয়ে খেলার বেসিক নিয়ম বুঝিয়ে দিল। 6 দিন 6টা গেম, জিতলে বড় পুরস্কার। জিহুন ছাড়া সবাই এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে। মিয়ংজি নামের এক ইনফ্লুয়েন্সার ক্রিপ্টোতে টাকা লাগিয়েছে। সে ফোনের ডিমান্ড করলে গার্ড তার ডিটেলস সবার সামনে এক্সপোজ করে। কিভাবে তার জন্য বেশিরভাগ ফলোয়ার্সদের টাকা লোকসান হওয়ায় পুলিশ তাকে খুঁজছে। এইভাবে একে একে সবাই এক্সপোজ হতে লাগলো। প্রত্যেকেই ধার দেনায় ডুবে, যেটা শোধ করার সামর্থ্য কারণ নেই। তাই যে উইনার হবে সেভাবে 45.6 বিলিয়ন ওয়ান। তবে এইবার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা গেম শেষ হওয়ার পর ভোটিংয়ে সুবিধে রয়েছে। মেজরিটি ভোট যদি খেলতে না চায় তাহলে তারা খেলা বন্ধ করে ফিরতে পারবে। তখন যেটুকু টাকা এই পিগি ব্যাংকে জমা হবে সেটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। ফ্রন্টম্যান এই সবকিছু উপর থেকে দেখছিল, তার নজর জিহুনের উপর। এই ভিড়ের মধ্যে একজন মা গিউমজা ও তার ছেলে ইয়ং সিক এসছে। তারা দুজনের কেউ একে অপরকে এখানে আসার কথা জানায়নি, তাই দুজনেই অবাক। মা কিন্তু নিজের জন্য নয়, বরং ছেলের ধার মেটাতে এসছে। মার্কেটে পাওনাদার তার ছেলেকে মারার জন্য পিছনে লেগেছে, তাই মা না এসে থাকে কি করে। গার্ড খেলা শুরু করার আগে সবাইকে দিয়ে ফর্মে সাইন করিয়ে নিল। এদের মাঝে একজন র্যাপার আছে, নাম থ্যানোস, সাথে এক সাগরেত জিও। থ্যানোস একসময় মিয়ংজির ফলোয়ার ছিল। তার কথা অনুযায়ী ক্রিপ্টোতে টাকা লাগিয়ে তার বড় লোকসান হয়েছে, তাই ওর থেকে টাকা উসুল করেই ছাড়বে। প্রথম খেলা শুরু হতে চলেছে, তাই প্রত্যেকটা প্লেয়ারের ফটো তোলার সময় হঠাৎ দেখা জংবের সাথে। ওকে দেখে জিহুন অবাক, কারণ আগের বারের মতো এইবারেও তার ছোটবেলার এক বন্ধু গেম খেলতে আসবে
কখনোই ভাবেনি। বহু দিন পর তার সাথে দেখা। জিহুন তাকে একটাই কথা বলল, সর্বদা আমার পিছনে থাকবি, তাহলেই মঙ্গল। খেলা শুরু রেড লাইট আর গ্রিন লাইট দিয়ে, কিন্তু জিহুনের চিন্তা একটাই, জুনহো তার টিম নিয়ে এখনো এলো না কেন। ওরা লোকেশন অনুযায়ী একটা দ্বীপে নেমে ড্রোন দিয়ে সার্চ অপারেশন চালু করে দিয়েছে। নজর গেল দূরে ফিশিং করতে থাকা একটা লোকের উপর। কিন্তু অবাক ব্যাপার, সবাই ভেবেছিল এখানে জিহুনকে পাবে, কিন্তু না, ওর দাঁতে যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল সেটা কোনোভাবে এই লোকটার ফিশিং ক্যানের মধ্যে রয়েছে। অর্থাৎ জিহুন এখানে আসার আগে কেউ ওর দাঁত থেকে অজান্তেই ট্র্যাকার খুলে নিয়েছে। লোকটাকে জিজ্ঞেস করলে জানতে পারে এখানে আসার আগে কেউ একজন ওকে এই ফিশ ফুড দিয়েছিল। খেলা শুরু হওয়ার আগে জিহুন সবাইকে সতর্ক করে গেমের নিয়ম বুঝিয়ে দিলে কেউ বিশ্বাস করতে চায় না যে গেম হারলে তাদের মেরে ফেলা হবে, তবুও বলে যে বাঁচতে হলে তাকে যেন সবাই ফলো করে। জিহুন সবাইকে লিড করে খেলা শুরু করলো, এবং যেহেতু ওর জানা ছিল কোন সময় গান বন্ধ হবে, তাই সবাইকে সেই মতো অর্ডার দিয়ে ফিনিশ লাইনের দিকে এগোতে সাহায্য করে। তার ট্রিক ফলো করে প্রাথমিকভাবে সবাই মিড পয়েন্ট অব্দি চলে আসলে হঠাৎ একটা মৌমাছি তাদের মধ্যে একজনের গায়ে বসলে ভয় নড়ে উঠতেই তাকে গুলি করে মেরে ফেলা হয়। সবাই এই ভয়ানক দৃশ্য দেখে ভয়ের চোটে দৌড়াতে শুরু করে, যার ফলাফল মৃত্যু। এরপর জিহুন সবাইকে এক লাইন বরাবর এগোতে বলে, সামনে একজন লম্বা মানুষকে ঢাল বানিয়ে। এতে সেন্সর তাদের মুভমেন্ট ডিটেক্ট করতে পারবে না। কিন্তু তাদের মধ্যে একজন নড়ে উঠলে ইউল অর্ডার অনুযায়ী তাকে মারার পর হঠাৎ প্লেয়ার নাম্বার 246 অর্থাৎ শিয়ককে দেখতেই চমকে যায়, কারণ এই লোকটাই পার্কের সেই অসুস্থ বাচ্চা মেয়েটার বাবা। তো জিহুন চালাকি করে বেশিরভাগ প্লেয়ারকে ফিনিশ লাইন টপকাতে সাহায্য করছিল, কিন্তু এর মাঝে একজন প্লেয়ার পায়ের গুলির আঘাত পেয়ে পড়ে যায়। তখন জীবনের পরোয়া না করে জিহুন তাকে বাঁচাতে গেলে হুঞ্জো নামের এক প্লেয়ার তাদের সাহায্য করে, কিন্তু ফিনিশ লাইন টপকালেও ইউল তাকে মেরে ফেলে, যেহেতু সে আগেই এলিমিনেট হয়ে গেছিল। এইভাবে শেষ হয় আজকের প্রথম রাউন্ড। সবাই এখন প্রচন্ড শকের মধ্যে রয়েছে, তাই প্রাণ ভিক্ষা চেয়ে সবাই গেম ছেড়ে বেরোতে চাইলে সুযোগের সদ্ব্যবহার করে জিহুন ভোটিং চালু করতে বলল, কারণ 3 নম্বর রুল অনুযায়ী মেজরিটি যদি খেলতে না চায় তাহলে সবাই বেঁচে ফিরতে পারবে। কিন্তু তখনই সবার সামনে দেখানো হলো পিগি ব্যাংকে জমানো টাকা। যতজন প্লেয়ার মারা যাচ্ছে সেই অনুযায়ী টাকা অ্যাড হচ্ছে। প্লেয়ার মারা গেছে 91 জন এবং টাকা জমা হলো 9.1 বিলিয়ন। এইভাবে প্রতি রাউন্ডে যত প্লেয়ার মরবে তত পরিমাণ অ্যামাউন্ট প্রত্যেক বেঁচে থাকা মানুষদের ভাগে বাড়তে থাকবে। টাকার লোভ দেখা মাত্রই সবার চিন্তা ভাবনা পাল্টে গেল। মনে পড়ল বাইরে ফেলে আসা ধার দেনা ও কষ্টের কথা। জিহুন ভোটিংয়ের মাঝে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সবাই ওর উপর দোষারোপ করতে শুরু করলে শেষমেশ তাকে চিয়ে চিয়ে বলতে হয় যে সে বিগত গেমের উইনার। এটা শুনে সবাই থ। কিন্তু এখানে গেল সব উল্টে। আসলে যারা গেম খেলতে চায় বা টাকা জিততে চায় তারা বুঝে গেছে ওদের মাঝে একজন উইনার আছে, অর্থাৎ তারা কেউ না মরে লাস্ট স্টেজ অবধি যেতে পারবে। ভোট কিছুক্ষণ সময় ধরে চলতে থাকলো, আর অবশেষে ফলাফল দাঁড়ালো ড্র। এখন বাকি প্লেয়ার নাম্বার 001। তার ভোট গেল খেলা সপক্ষে, অর্থাৎ খেলা চলবে। কিন্তু এইখানে আসে একটা বড় টুইস্ট, কারণ প্লেয়ার 001 আর অন্য কেউ নয়, স্বয়ং ফ্রন্টম্যান অর্থাৎ হুঞ্জোর ভাই ইনহো, যেমনটা আগের বারে ছিল ইলনাম। প্রথম গেমে মৃত প্লেয়ারদের দেহ নিয়ে ততক্ষণে শুরু হয়ে গেছে ছেঁড়া কাটা, কারণ তাদের শরীরের দরকারি অঙ্গগুলো আলাদা জায়গায় ট্রান্সপোর্ট করা হবে। গেম থেকে ফিরে সবাই জিনহুকে ঘিরে ধরেছে। প্লেয়ার সেজে থাকা ফ্রন্টম্যান ওরফে ইনহো তারই সপক্ষে তখন কথা বলে। জিহুনকে পরবর্তী গেমের কথা জিজ্ঞেস করা হলে মনে পড়ল ডালগোনার কথা, আর জানিয়ে দিল এই 4টে আলাদা আকারের মধ্যে সবথেকে সহজ ট্রায়াঙ্গেল আর সবথেকে কঠিন আমব্রেলা। ইনহো হেসে বলে যারা আমব্রেলা চয়েস করেছিল নিশ্চয়ই তাদের অবস্থা খুব খারাপ হয়েছে। তখনই জিহুনের মনে পড়ল তার বিগত ভয়ঙ্কর স্মৃতি। সকল প্লেয়ারদের মধ্যে প্লেয়ার 149 অর্থাৎ গিউমজা জুনহিকে তার নিজের খাবারটা দিল। মেয়েটার প্রেগনেন্সির লাস্ট মান্থ চলছে। গিউমজা তার চলন দেখেই বুঝে নিয়েছেন, তাই জুনহিকে সব রকমভাবে সাহায্য করতে সে রাজি। জিহুনদের গ্রুপে ইনহো জয়েন করলে জংবে প্রস্তাব দেয় তারা সবাই একসাথে গ্রুপ হিসেবে কাজ করবে। এই কথা শুনে কাংদেহ তাকে গ্রুপে নেওয়ার জন্য রিকোয়েস্ট করলে তাকে মেরিনার জংবের খুব পছন্দ হয়, কারণ ছেলেটা এক্স মেরিনার, এমনকি সে ওর ব্যাচের স্টুডেন্ট ছিল। ততক্ষণে প্রত্যেকের মধ্যে হালকা ঝগড়া মনোমালিন্য অল্প বিস্তর শুরু হয়ে গেছে। থেনোসের সাথে মিয়ংজির মারপিট লাগলে ইনহো তার চরম ফাইটিং স্কিলের মাধ্যমে দুজনকে কুপকাত করে থামায়। রাতে ইনহো জিনহুয়ের কাছে খেলার সপক্ষে ভোটিংয়ের জন্য ক্ষমা চায়। সে বলে তার স্ত্রীর লিভার ড্যামেজ হয়ে গেছে, তার নতুন লিভার দরকার, কিন্তু হসপিটালে চেকআপের সময় ধরা পড়ল সে প্রেগনেন্ট।
তাই যাই হয়ে যাক না কেন সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই বাচ্চাকে বাঁচাতে চায়। ট্রিটমেন্টের জন্য বিভিন্ন লোকের থেকে ধার নিলেও সেটা যথেষ্ট ছিল না, তাই কোম্পানির ক্লায়েন্ট থেকে সুদে টাকা দেওয়ার জন্য রাজি হলে উল্টে ঘুষের অপরাধে ফাঁসিয়ে দিলে কোম্পানি ওকে তাড়িয়ে দেয়। তাই সে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য স্কুইড গেম খেলতে এসছে। এইসব কথার জালে খুব ভালোভাবে সে জিহুনের মন জয় করার চেষ্টা করে যাচ্ছিল। এদিকে গার্ডদের একটা গ্রুপের মধ্যে ঝামেলা লেগেছে। বডি থেকে অঙ্গগুলো বের করার সময় তাদের এমন বডি দরকার যেগুলোর মধ্যে এখনো প্রাণ আছে, কিন্তু তাদের মধ্যে 011 অর্থাৎ ইউল ইচ্ছে করে প্রত্যেকটা প্লেয়ারের মাথায় গুলি করছে। ইউলকে এই কারণে ডেকে পাঠানো হলে তার সাথে শুরু হয় সিনিয়রের মতবিরোধ, কিন্তু এটা একটা লিমিটের মধ্যেই চলল, কারণ তার সিনিয়র উপরের বাকি বসদের লুকিয়ে বডি থেকে অঙ্গ বের করার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে জুনহো অসফল হয়ে টিম নিয়ে ফিরে এসে পুলিশকে রিকোয়েস্ট করে হেল্প করার জন্য, কিন্তু ওর কাছে কোনো প্রমাণ না থাকায় প্রস্তাব পুনরায় খারিজ করে দিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই এই কাজ চালু রাখবে, কারণ হাতে সময় মাত্র 5 দিন। পরের দিন সকালে মিয়ংজির সাথে জুনহি দেখা করতে আসে। ওর পেটে যে বাচ্চা আছে সেটা মিয়ংজির। তারা একে অপরকে এখানে দেখে রীতিমতো অবাক। মেয়েটা তার ব্যবহারে একদম খুশি হয়নি, ভেবেছিল কঠিন সময় মিয়ংজি থাকবে, কিন্তু সেটা হয়নি। ইতিমধ্যে সময় আসে দ্বিতীয় গেমের। তবে এখানে রয়েছে টুইস্ট, কারণ সেকেন্ড গেম ডালগোনা নয়, বরং সেটা চেঞ্জ হয়েছে 6 লেগড গেমে। এতে জিহুন সহ সবাই অবাক, সাথে বিদ্রুপ করতে লাগলো জিহুনকে সবাই। এপিসোড 4-এ আমরা দেখেছি প্রতিটা প্লেয়ারকে এখন একটা নতুন গেমে অংশগ্রহণ করতে হবে, যেখানে 5 জনের গ্রুপ বানিয়ে প্রথমে মিনি গেম ডাকছি, এর পরেরগুলো ফ্লাইং স্টোন, গঙ্গি, লাট্টু আর জেগি খেলতে হবে। 5 জন প্লেয়ার 5টা মিনি গেম। এইভাবে শত কঠিন মুহূর্ত টপকে খেলা এগিয়ে চলে, আর যারা মারা যাচ্ছিল তাদের দেহ কফিনে তুলে নিয়ে যাওয়া হয়। তবে শুরু থেকে একদম যাদের অবজ্ঞা করা হচ্ছিল, মানে হিউনজোদের টিমকে, তারাই আসল নজর কাড়ে। হিউনজো খুব ভালোভাবে টিম লিড করছিল। সে ইয়ংমিকে সাহস জুগিয়ে ডাকচি খেলায় সাহায্য করে। তবে বয়স্ক গিউমজা কিছু কম যায় না। কোরিয়ান ওয়ারের প্রতিকূল পরিস্থিতি টপকে গঙ্গি তার কাছে নস্যি। প্রচণ্ড দক্ষতার সাথে মা আর ছেলে গেম কমপ্লিট করলো। এখন বাকি বদমেজাজি নিও। তার থেকে হিউনজো খেলা বের করিয়ে নিজেও প্রথম চান্সে জেগি পার করে টিমকে জিতিয়ে দেয়। সবাই তাদের দেখে ভীষণ রকম উৎসাহিত হয়ে পড়ে। সবশেষে বাকি থাকে 2টো টিম, যাদের মধ্যে রয়েছে জিহুনরা। জুনহি, জংবে, কাংদেহ প্রথমবারই সব কটা মিনি গেম পার করলো। এখন লাট্টু খেলবে ইনহো। সে প্রথমবার ফেল হলো তো বটে, এমনকি দ্বিতীয়বার লাট্টু পিছনে ফেলে দিলেও ভাগ্যের জোরে লাস্টবারের মতো গেম পার করতে সক্ষম হয়। সময় বাকি খুব কম। জিহুন খেলবে জেগি। এইখানে ইনহোর দক্ষতার কারণে তাদের টিম জিতে গেলেও অন্য টিমের সবাই মারা যায়। তাদের সকলকে আসতে দেখে তখন বাকিরা ভীষণ খুশি, বিশেষ করে হুনজোরা। এদিকে গার্ডদের কয়েকজন ইউলকে ওয়ার্নিং দেওয়ার জন্য ভয় দেখায়, কারণ সে সুপারভাইজারের অর্ডারের বিপক্ষে গিয়ে কাজ করছে। এরপর খেলা শেষে গার্ড এসে রেজাল্ট জানায়। এই গেমে 110 জন এলিমিনেট হয়েছে, বাকি আছে 255। তাই এখন টোটাল প্রাইজ মানি 21.1 বিলিয়ন ওয়ান। যদি এখন খেলা বন্ধ হয় তাহলে এই টাকা সবার মধ্যে ভাগ হয়ে যাবে, কিন্তু সবার মধ্যে লোভ এত পরিমাণে বেড়ে গেছিল যে নিজের জীবনের পরিবর্তে এই পরিমাণ টাকা তারা কিছুতেই নিয়ে যেতে রাজি নয়। জিহুন অবাক হয়ে সকলের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করছিল। অতএব শুরু হলো ভোটিং। গিউমজা মনের মধ্যে অনেক আশা নিয়ে খেলা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জংবের মধ্যে অন্য কিছু চলছে। ভোটিং শুরু ইনহোকে দিয়ে। অদ্ভুতভাবে তার ভোট পড়ল খেলার বিপক্ষে। গিউমজা ছেলেকে বারবার বুঝিয়ে দিল, আমাদের দুজনের টাকা একত্র করলে তোর সব দেনা শোধ হয়ে যাবে, তাই কোনো রকম ভুল করিস না। কিন্তু তার সমস্ত আশা 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল যখন দেখে তার ছেলে খেলার সপক্ষে ভোট করেছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তার ছেলে এতটা কিভাবে পারল এটা করতে। এমনকি একই টিমের হুনজোর ভোট গেল খেলার সপক্ষে। সত্যি টাকার লোভ বড়ই খারাপ। বাস্তবে তো এইভাবে কাছের মানুষরা টাকার জন্য সকল বিশ্বাস ও ভালোবাসা ভেঙে দেয়। জিহুন কিছু বলতে যাওয়ার আগেই ইনহো আওয়াজ তুলল, এত মানুষের মৃত্যু দেখেও কি কারোর টনক নড়ল না? জীবন থাকলে কষ্ট করে টাকা উপার্জন করা যায়, কিন্তু এইখানে জীবনের কোনো মূল্য নেই। তখনই প্লেয়ার 100 এর বিপক্ষে গিয়ে সরব হলে তাদের চেষ্টা ব্যর্থ হলো। আসলে কেউ কেউ তার সর্বস্ব হারিয়ে গেম খেলতে এসছে। তারা যদি এর পরবর্তী রাউন্ড খেলেও বাড়ি যায় তাহলে অ্যাটলিস্ট দেনা শোধ করে নতুন জীবন শুরু করতে পারবে। এই টানাপোড়েনের মাঝে বড় ব্যবধানে ভোট শেষ হলে ফলাফল দাঁড়ালো 1 মোর গেম, অর্থাৎ খেলা হবে। শেষের ধাক্কা লাগলো জংবের জন্য।
কারণ সে খেলার সপক্ষে ভোট করবে সেটা জিহুন বা কাংদেহ একবারও ভাবেনি। ইয়ংকে এমন কাজের জন্য তার মা কনফ্রন্ট করলে শুনে অবাক হয়ে যায় ছেলের প্রায় 100 মিলিয়ন ওয়ান দেনা রয়েছে, টাকা দিতে না পারলে তাকে পাওনাদার মেরে ফেলবে, তাই লাস্ট গেম না চাইতেও খেলতে হবে। গিউমজা খেতে বলে, লাস্ট গেমে আমার কিছু হলে হয়তো তোর কিছু যায় আসবে না, কিন্তু তোর কিছু হলে আমি বাঁচব না, তোর জন্য আমি শেষ অবধি যেতেও রাজি। ওদিকে জংবে লজ্জায় মুখ দেখাতে পারছে না, কিন্তু ও টাকা না দিলে বউ বাচ্চাকে তুলে নিয়ে যাবে, তাই ওয়ান মোর গেম। নীরবতা ভাঙল জিহুন, কারণ পরবর্তী গেম আরও ভয়ঙ্কর হতে চলেছে, যেখানে নিজের গ্রুপের মেম্বারদেরই হয়তো মারতে হবে। এদিকে হুঞ্জোর অবস্থা বাকিদের মতো। সে যখন সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে পরিবর্তন করবে, তখন থেকে পরিবার ও বন্ধুরা তাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই সার্জারির পর বাকি জীবনটা থাইল্যান্ডে গিয়ে একা থাকার জন্য যেমন করেই হোক তার টাকা লাগবে। যতদিন সে পেশায় আর্মি ছিল, সম্মানটাও ততদিন থেকেছে, আর এখন সমাজ তাকে ভালো চোখে দেখে না। এইভাবেই যত সময় যাচ্ছিল তত দুই দলের মধ্যে মনোমালিন্য বেড়েই চলেছে। তাই জিহুন সিদ্ধান্ত নিল আজ রাতে তারা সবাই পালা করে ঘুমোতে যাবে। মাঝরাতে জংবের ঘুম ভাঙলে দুই বন্ধুর গল্পের মাঝে ছোটবেলার পুরনো স্মৃতির পাতায় হারিয়ে যায়। জিহুন বলে, আমি এই গেম বন্ধ করে সবাইকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু মনে হয় ব্যর্থ হব। জংবে তাকে সাহস জুগিয়ে বলে, বন্ধু, আমরা সবাই কাল গেম থেকে বেরিয়ে একসাথে রেস্তোরাঁয় খেতে যাব, আর বিল পেমেন্ট তুই করবি, কেমন? আর অন্যদিকে দেখা যায় জুনহো আর চই এক সপ্তাহের খাবার ও অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে দ্বীপ অভিযানে। সকালে ঘুম ভাঙল মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে। খুব তাড়াতাড়ি থার্ড রাউন্ড শুরু হতে চলেছে। আজকের খেলায় কে কাকে বিশ্বাস করবে এটাই দেখার বিষয়। সব প্লেয়ারদের একটা বড় হলে আনা হলো। আজকের গেম মিঙ্গল। সামনের একটা গোল প্ল্যাটফর্মের উপর সবাইকে কিছুক্ষণ ঘুরিয়ে যত নাম্বার বলা হবে সেই অনুযায়ী গ্রুপ বানিয়ে 30 সেকেন্ডের মধ্যে রুমে ঢুকতে হবে। অর্থাৎ পরিস্থিতির উপর নির্ভর করে সবাইকে গ্রুপ তৈরি করতে হবে, আর এইখানেই তো বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে। শুরু হলো তৃতীয় গেম মিঙ্গল। প্ল্যাটফর্ম ঘোরা বন্ধ হতেই প্রথম নাম্বার অনুযায়ী 10 জনের গ্রুপ রুমে ঢুকবে। হাতের সামনে যাকে পারল ধরে গ্রুপ বানিয়ে সবাই ঘরে ঢুকছে, আর যারা পারল না তাদের নৃশংসভাবে মেরে ফেলা হয়। জিহুন অবাক হয়ে এই দৃশ্য দেখছে। অর্ধমৃত প্লেয়ারদের কফিনে ঢুকিয়ে নিয়ে যাওয়া হলে শুরু হয় পরের রাউন্ড। এইবার 4 জন। এটা অবশ্য সহজ ছিল। গ্রুপ ভাগ হয়ে নিজের মতো রুমে ঢুকে পড়লে ইনহো জিহুনকে নিজের গ্রুপের সাথে যেতে বলে নিজে একটা অন্য গ্রুপ খুঁজে নিল। একে একে পরিচিত অনেকে এতে মারা পড়ল, এমনকি যে রুমে 3 জন লুকিয়েছিল তারাও শিকার হলো। এর মধ্যে ইউলের নজর পড়ে শিয়কের উপর। এখনও মানুষটা বেঁচে। এই রাউন্ডের পর ইনহোকে দেখে জিহুনদের খুশির অন্ত রইল না। এইবার নেক্সট রাউন্ডে 3 জনের গ্রুপ। মিনসুর উপর প্লেয়ার সেবির অনেক বিশ্বাস ছিল, কিন্তু সেটা ভাঙতে বেশিক্ষণ লাগলো না। জিহুন আর হুঞ্জোদের টিমও ভাঙল। এদিকে একটা গ্রুপ ইয়ংকে টেনে নিয়ে গেলে মা গিউমজা আলাদা হয়ে যায়। ছেলে এখন মায়ের থেকে দূরে হয়ে গেল। কোনটা ইচ্ছাকৃত আর কোনটা ভুল, এই দ্বন্দ্ব নিয়ে সে দাঁড়িয়ে থাকে। তখনই জিহুন এসে ওকে নিয়ে রুমে ঢুকে পড়লে গিউমজার ঘোর কাটল। ইনহো জিজ্ঞেস করল, আপনার ছেলে কই? গিউমজা সাথে সাথে দোষটা ছেলের দিক থেকে ঘুরিয়ে তাকেই সাপোর্ট করলো। এই জন্যই বোধ হয় মায়ের থেকে শ্রেষ্ঠ আর কেউ হয় না। এরপর ইয়ংকে আসতে দেখে তারা একে অপরকে জড়িয়ে ধরল। কথা দিল এবার যাই হয়ে যাক তারা আলাদা হবে না। প্ল্যাটফর্ম ঘুরে পুনরায় থামল। এখন 6 জনের গ্রুপ লাগবে, কিন্তু 1 সেকেন্ড বাকি থাকার আগে সবাই রুমে ঢুকে পড়লে মিয়ংজি হুঞ্জোদের সাথে ঢুকে দরজা অটোলক হয়ে বিচারি ইয়ংমি মারা পড়ল। তার মৃত্যু চোখের সামনে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আর পরিস্থিতিটাও এমন ছিল যে মিয়ংজি না ঢুকে তাকে বাঁচাতে গেলে সবাই মারা পড়ত। এরপর আবার প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করলো, কিন্তু এখন প্লেয়ার আছে 126 জন, রুম সংখ্যা 50, আর গ্রুপ করতে হবে 2 জনের, অর্থাৎ আগে ঢুকতে না পারলে 26 জন মারা পড়বে। সেই মতো সবাই আলাদা হয়ে পড়লে একটা রুমে ইনহো আর জংবে ঢুকলে দেখে সেখানে অলরেডি একজন ঢুকে রয়েছে। তখনই ইনহো ওকে মেরে ফেলে। জংবে অবাক হয়ে যায় এটা দেখে, কিন্তু কিছু বলার নেই। আপাতত আজকের মতো গেম শেষ। এর মধ্যে গার্ড একটা বডি নিয়ে গেলে দেখা যায় কফিনের ভিতর সেই প্লেয়ার এখনো বেঁচে আছে। তবে এখন হবে ভোটিং, কিন্তু খেলা বন্ধ না করার পক্ষে 56 জন প্লেয়ার আছে। তাই যেমন করেই হোক 6 জন যদি ভোট চেঞ্জ করে তাহলে গেম বন্ধ হতে কেউ আটকাতে পারবে না। এমনিতেও যারা গেম না খেলার পক্ষে ছিল তারা এইবারে বেশি টাকা নিয়ে ফেরত যেতে পারবে, তাই ওদের মত চেঞ্জ হওয়ার প্রশ্নই ওঠে না। ভোটিং শুরু জিহুনকে দিয়ে। হুঞ্জো, ইয়ংবে, জংবে এবং মিনসু খেলা না হওয়ার পক্ষে ভোট দিল।
অন্যদিকে জুনহোদের টিম ড্রোনের সাহায্যে জঙ্গলের মাঝে একটা গুপ্ত বাংকারের এন্ট্রি ডোর দিকে ঢুকতে গেলে বিস্ফোরণে তাদের একজন মারা যায় এবং আরেকজন আহত হয়। এদিকে দেখতে দেখতে লাস্ট ভোট রয়ে যায় ইনহোর। জংবের ওকে দেখে এখন সন্দেহ হচ্ছে। একবার মনে হলো জিহুনকে ওই মারার বিষয়টা জানাবে কিনা, কিন্তু ইনহো ভোট খেলার বিপক্ষে দিলে জংবে চেপে যায়। তবে রেজাল্ট ড্র, কারণ একটা ভোট চেঞ্জ হয়ে খেলার পক্ষে চলে গেছে। তবে খেলার নিয়ম অনুযায়ী ভোট ড্র হলে প্লেয়ারদের আরও একদিন ভাবার সুযোগ দিয়ে পুনরায় ভোটিং হবে। কিন্তু এইবারে জিহুনের চিন্তা আরও বাড়ল। তার মন বলছে আজ রাতে কিছু একটা হতে চলেছে। চিন্তা সমানভাবে জুনহোদেরও বেড়েছে, কারণ ওদের খবর অলরেডি ফাঁস হয়ে গেছে, না হলে ওদের জন্য ফাঁদ পাতা থাকতো না। তাই ওরা ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফোন বন্ধ রেখে এগোবে। অন্যদিকে দুই দলের অশান্তি বাড়ছে, প্রত্যেকেই চাইছে নিজের দল ভারী করতে। প্লেয়ারদের খাবার সার্ভ করা হলে জিহুন লক্ষ্য করে তাদের নর্মাল খাবারের সাথে কাঁটা চামচ দেওয়া হয়েছে। জিনিসটা বড়ই সন্দেহজনক। থ্যানোস মিনসুকে কালকের ভোট চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গিয়ে জোর করলে মিয়ংজি এর বিরোধিতা করায় ওদের মধ্যে মারপিট লাগে, যেটা দুই দলের মধ্যে বড় আকার ধারণ করলো। আর এই ঝামেলার মাঝে মিয়ংজি সেলফ ডিফেন্স করতে গিয়ে থ্যানোসের গলায় কাঁটা চামচ ঢুকিয়ে মেরে ফেলে। অতএব আগের বারের মতো শুরু হয়েছে ঝামেলা। অবশ্য গেমের নিয়ম এটা অ্যালাউ করে। এইবার ওয়াশরুমের খবর বাকিরা জানতে পারলে দুই গ্রুপের মধ্যে কাউন্টিং করে দেখে গেমের বিপক্ষে যারা তাদের সংখ্যা বেশি, তাই এরা প্ল্যান করলো রাতে ওদের বেশিরভাগ প্লেয়ারদের মেরে ফেলবে। জুনহোদের বোট বৃষ্টির মধ্যে এগিয়ে চলেছে। প্রচণ্ড ঝাঁকুনিতে একজনের মোশন সিকনেস হওয়ার জন্য জেগে উঠলে ফিশারম্যান পার্ককে তার ড্রোন নষ্ট করতে দেখে চমকে যায়। সে ব্যাপারটা নিয়ে চড়াও হলে আচমকা পার্ক লোকটাকে মেরে সমুদ্রে ফেলে দেয়। চই আওয়াজ শুনে বাইরে আসলে পার্ক আরামসে বোকা বানিয়ে কথাটা ঘুরিয়ে দিল। ততক্ষণে মাইকে অ্যানাউন্স করা হলো আগামী 30 মিনিটের মধ্যে লাইট বন্ধ হতে চলেছে, প্রতিটা প্লেয়ার শুতে যাবে। আর এটাই জিহুনের চিন্তার বিষয়। ঠিক করলো আজ তারা সবাই নিচের দিকে লুকিয়ে থাকবে। ইতিমধ্যে গার্ডদের কাছে খবর গেল কিছুক্ষণের মধ্যে স্পেশাল গেম শুরু হবে, সবাই যেন সতর্ক থাকে। ইনহো পরামর্শ দেয় আগে ওদের উপর হামলা করার, কিন্তু জিহুন এর বিরোধিতা করে বলে এই গেমের যারা মাস্টার মাইন্ড তারা এটাই চায় আমরা একে অপরকে খুন করি, কিন্তু তাদের লক্ষ্য এই প্লেয়ার নয়, বরং ওই বড় মাথাগুলোকে মারা। ফ্রন্টম্যান তাদের লিডার, ওকে মারলে অনেকটা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য একটা প্ল্যান আছে। দুই দলের ঝামেলা বাড়লে তাদের থামাতে গার্ডরা যখন আসবে তখন এরা মিথ্যে মরার নাটক করে সুযোগ বুঝে কিছু গার্ডদের থেকে অস্ত্র ছিনিয়ে নেবে। এরপর ঠিক যেমনটা ধারণা করা হয়েছিল সেটাই হলো। লাইট বন্ধ হতেই বিপক্ষ টিম এদের উপর হামলা করে, কিন্তু জিহুন সহ ইয়ং মিরা লুকিয়ে থাকে। এই পাশবিকতার শিকার হয় সেমি। জিও ওকে নৃশংসভাবে খুন করে। মিনসুর ভয় উপর থেকে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর গার্ড ঢুকলে মৃতদের আইডি স্ক্যান করতে যেতেই জিহুনরা তাদের থেকে বন্দুক ছিনিয়ে পাল্টা আক্রমণ করলে গার্ডরা ভয় পালিয়ে যায়। আর সৌভাগ্যবশত একজন গার্ডকে তারা ধরেও ফেলে। হুনজো সিয়ককে মৃত গার্ডদের থেকে ম্যাগাজিন কালেক্ট করতে বলে সবকটা সিসিটিভি গুলি করে নষ্ট করে দেয়। ততক্ষণে গার্ডদের মধ্যে এমার্জেন্সি অ্যালার্ট চালু হয়ে গেছে। এর মধ্যে জিহুন সবাইকে গ্রুপে আহ্বান জানায়, কারণ তারা হেডকোয়ার্টারের লোকদের মারতে উপরে যাচ্ছে। বেশ কয়েকজন তাদের মধ্যে জয়েন করলে হুনজো সবাইকে বন্দুক কেমনভাবে চালাতে হয় বা কোনটা কি সব বুঝিয়ে দেয়। স্পেশাল ফোর্সের এক্স সার্জেন্ট বলে কথা। জিহুন গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে লিডারের উদ্দেশ্যে এগিয়ে চলল। যাওয়ার পথে হুনজো সিসিটিভি ক্যামেরা ভাঙতে গেলে হঠাৎ গার্ডদের গুলিবর্ষণ শুরু হলে তাদের একে একে মেরে ম্যানেজমেন্ট এরিয়ার দিকে ঢুকতে থাকে, কারণ ওর উপরেই কন্ট্রোল রুম। গার্ডরা সংখ্যায় অনেক বেশি, তাই বাকিরা ওদের সামনে রাখলে জিহুন আর জংবে কন্ট্রোল রুম খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু ব্যাপারটা অত সহজ নয়, কারণ এরা সংখ্যায় কম, সাথে লিমিটেড ম্যাগাজিন। ওরা যত এগোচ্ছে সব খবর কন্ট্রোল রুমে যাচ্ছে। এইভাবে কঠিন বাধা পেরিয়ে কন্ট্রোল রুমের সামনে আসলে জিহুন খবর দিল তাদের ব্যাকআপ লাগবে, আর সাথে এক্সট্রা ম্যাগাজিন। কিন্তু ম্যাগাজিন শেষ হয়ে আসায় হুনজো কাংদেহকে তাদের কোয়ার্টারের মৃত গার্ডদের থেকে ম্যাগাজিন আনতে পাঠালে সে জোগাড় করলো তো ঠিকই, কিন্তু গুলির আওয়াজে প্রাণের ভয়ে কাঁপতে থেকে সেখানেই বসে পড়ে। অবশেষে উপায় না থাকায় হুনজো ম্যাগাজিন আনতে যায়। ইনহো ততক্ষণে দুজনকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে গেলে জিনহুদের সাথে দেখা হওয়ায় ইনহো জানায় তারা উল্টো দিক থেকে গার্ডদের মারবে, যাতে ওরা দুজন কন্ট্রোল রুমের অ্যাক্সেস পায়। কিন্তু এইখানেই আসে একটা বড় টুইস্ট। ইনহো বাকি দুজনকে মেরে জিহুনদের মিথ্যে খবর দেয় যে তারা গার্ডদের হাতে ধরা পড়েছে, এবং নিজেই ফায়ার করে ওয়াকিটকির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওদিকে কোয়ার্টারে গার্ড এসে পড়ায় হুনজোকে না চাইতেও আত্মসমর্পণ করতে হয়।
এবং গার্ডদের মধ্যে একজন সিয়ককে মেরে ফেলে। ততক্ষণে জিহুনদের ফ্রন্টম্যান ধরে ফেলেছে, কিন্তু সে জানে না এই ফ্রন্টম্যান আর অন্য কেউ নয়, স্বয়ং ইনহো অর্থাৎ প্লেয়ার নাম্বার 001। সে জিহুনকে শাস্তি দেওয়ার জন্য ওর চোখের সামনে জংবেকে মেরে ফেলে, যেন ঠিক পুরনো স্মৃতির পুনরাবৃত্তি ঘটল। এবং এরই সাথে শেষ হয় স্কুইড গেম সিজন 2।